আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ক্লাস 7 এর ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি প্রশ্নপত্র নিয়ে। এই প্রশ্নপত্রটি বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুলের। এই প্রশ্নপত্রটির শুধুমাত্র ছোট প্রশ্ন ও উত্তরগুলি নিয়েই আমরা আলোচনা করব। প্রশ্নপত্রের প্রথম যে প্রশ্নটি আছে দেখো 1 নাম্বার, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 1 করে এবং এই প্রশ্ন মোট আছে 14টি। 1 নাম্বার প্রশ্ন আছে হিন্দি ভাষায় দুটি পংক্তির কবিতাকে বলা হয়। উত্তর হবে দোহা। 2 নাম্বার, বজ্রযান মতের নেতাদের বলা হতো। উত্তর হবে সিদ্ধাচার্য। 3 নাম্বার প্রশ্ন, শ্রী চৈতন্যদেবের ভক্তিবাদের 3 নাম্বার প্রশ্ন, শ্রী চৈতন্যদেব ভক্তিবাদের প্রচার করেন। উত্তর হবে বাংলা ভাষায়। 4 নাম্বার প্রশ্ন, যে মোগল সম্রাটের বাগানের খুব শখ ছিল। উত্তর হবে বাবর। 5 নাম্বার প্রশ্ন, মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে নির্মিত একটি স্থাপত্য হল। উত্তর বিবি কা মকবরা। 6 নাম্বার প্রশ্ন, মোগল সম্রাটদের মধ্যে সেরা সঙ্গীত প্রেমী ছিলেন। উত্তর হবে আকবর। 7 নাম্বার প্রশ্ন, শিরিন কলম যার ছদ্মনাম। উত্তর হবে খ্বাজা আব্দুস সামাদ। 8 নাম্বার প্রশ্ন, কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে বলে। উত্তর হবে তসবির। 9 নাম্বার প্রশ্ন, শিবাজির রাজ্যাভিষেক হয়। উত্তর হবে রায়গড়ে। 10 নাম্বার প্রশ্ন, শিখদের সঙ্গে মোগলদের সংঘাতের চরিত্র ছিল। উত্তর হবে রাজনৈতিক। 11 নাম্বার প্রশ্ন, জাটরা ছিল প্রধানত কৃষক। 12 নাম্বার প্রশ্ন, শিবাজির 8 জন মন্ত্রীর প্রধান ছিলেন। উত্তর হবে পেশোয়া। 13 নাম্বার প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন। উত্তর হবে B.R. আম্বেদকর। শেষ এবং 14 নাম্বার প্রশ্ন, প্রতি বছর প্রজাতন্ত্র দিবস পালিত হয়। উত্তর হবে 26শে জানুয়ারি। এবার চলে আসো 2 নাম্বার প্রশ্নে। নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নগুলিরও প্রত্যেকটির মান 1 নাম্বার করে এবং এখানেও তোমাদের 14টি প্রশ্নের উত্তর করতে হচ্ছে। প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নাম্বার, সুফিরা গুরুকে বলতো ড্যাশ। এখানে শূন্যস্থান অংশে হবে পীর, তাহলে সুফিরা গুরুকে বলতো পীর। 2 নাম্বার, মোগল আমলে একটি জনপ্রিয় খেলা ছিল কুস্তি। 3 নাম্বার, পারসিক চক্র কাজে লাগানো হতো ড্যাশ জন্য। শূন্যস্থান অংশে হবে জল তোলার জন্য। পারসিক চক্র কাজে লাগানো হতো জল তোলার জন্য। 4 নাম্বার, অনেকগুলি গ্রাম নিয়ে একটি ব্লক হয়। অনেকগুলি গ্রাম নিয়ে একটি ব্লক তৈরি হয়। 5 নাম্বার, নিজেরা নিজেদের মধ্য থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে বলে গণতন্ত্র। নিজেরা নিজেদের মধ্য থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে বলা হয় গণতন্ত্র। এবার 6 নম্বরে বলা হয়েছে বিবৃতির সঙ্গে মানানসই সঠিক ব্যাখ্যাটি বেছে লেখো। বিবৃতিটি কি আছে দেখো, নদীর ধারে শিল্পগুলি তৈরি হতো। এবার আমাদের ব্যাখ্যাটা খুঁজে বের করতে হবে। নদীর ধারে শিল্প তৈরি হতো তার কারণ, ব্যাখ্যা 3 নম্বরে আছে কাঁচামাল আমদানি এবং তৈরি মাল রপ্তানির সুবিধা হতো। অর্থাৎ নদীর ধারে শিল্পগুলি তৈরি হতো তার কারণ ছিল কাঁচামাল আমদানি এবং তৈরি মাল রপ্তানির সুবিধা হতো তাই। 7 নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো। এখানে 4টি শব্দ দেওয়া আছে, দোহা, কবিতা, কীর্তন এবং নাটক। এখানে বেমানান হলো নাটক, কারণ দোহা, কবিতা এবং কীর্তন এই 3টি জিনিসই ভক্তি আন্দোলনের সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু নাটক তা না। এবার আছে এক কথায় উত্তর দাও। এক কথায় উত্তর দাও। এখানে প্রথমে 8 নম্বর প্রশ্নটি আছে, শিখদের 10ম গুরুর নাম কি। উত্তর হবে গুরু গোবিন্দ সিং। 9 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জয়সিংহ শিবাজিকে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য করেন। উত্তর হবে 1665 খ্রিস্টাব্দে। 10 নম্বর, শিবাজি কোন অস্ত্র দিয়ে আফজল খানকে হত্যা করেন। উত্তর হবে বাঘনখ। 11 নম্বর, বিধান শব্দের মানে কি। বিধান শব্দের মানে নিয়ম। 12 নম্বর,
কে সর্বপ্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির উল্লেখ করেন? উত্তর হবে ফ্রান্সের দার্শনিক মন্তেস্কু। 13 নম্বর প্রশ্ন, দিন ই ইলাহির প্রবর্তক কে? উত্তর হবে বাদশাহ আকবর। শেষ এবং 14 নম্বর প্রশ্ন, মীরাবাই কার ভক্ত ছিলেন? উত্তর হবে শ্রীকৃষ্ণ বা গিরিধারীর ভক্ত ছিলেন। মীরাবাই শ্রীকৃষ্ণ বা গিরিধারীর ভক্ত ছিলেন। এবারে 3 নম্বর প্রশ্নে আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ একটা করে প্রশ্ন আছে অথবা দিয়ে আরও একটি করে প্রশ্ন আছে। তোমাদের এর মধ্যে থেকে যে কোনো একটি লিখতে হবে। আমি তোমাদের এখানে সবগুলো প্রশ্নের উত্তরই বলে দেব। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 2 নাম্বার, অর্থাৎ এই প্রশ্নগুলি ঠিকমতো লিখতে পারলে তোমরা 2 নাম্বার করে পাবে। এই প্রশ্নগুলি খুব ভালোভাবে দেখে নাও প্রত্যেকটি প্রশ্ন। এই প্রশ্নগুলি আমি উত্তর বিচিত্রা বই থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো, প্রশ্নগুলি ঠিকমতো দেখে নিয়েছো, এবার চলো আমরা উত্তর বিচিত্রা বইতে চলে যাই। প্রথম প্রশ্ন ছিল গণতন্ত্র কি? এই প্রশ্নটির উত্তর দেখে নাও। গণতন্ত্র বা ডেমোক্রেসি শব্দটি এসেছে গ্রিক শব্দ ডেমোক্রেসিয়া থেকে, যার অর্থ জনগণের শাসন। এটি হলো জাতি রাষ্ট্রের এমন এক শাসন ব্যবস্থা যেখানে প্রতিটি নাগরিক কোনো নীতি নির্ধারণ বা প্রতিনিধি নির্বাচনের ব্যাপারে সম অধিকার ভোগ করে। ভারত হল বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। অথবা দিয়ে যেই প্রশ্নটি ছিল সেটি ছিল ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? উত্তর দেখে নাও। পৃথিবীর সমস্ত দেশে বিচার বিভাগকে আইন ও শাসন বিভাগ থেকে পৃথক বা স্বতন্ত্র করে রাখার যে নীতি প্রচলিত রয়েছে তা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি নামে পরিচিত। রাষ্ট্রে যাতে সুবিচারের পথ কোনোভাবেই বন্ধ না হয়ে যায় তার জন্য এই নীতি গ্রহণ করা হয়। 2 নম্বর প্রশ্ন ছিল গ্রাম পঞ্চায়েতের কাজ কি? উত্তর দেখে নাও। গ্রাম পঞ্চায়েতের কাজ এইভাবে একটি পয়েন্ট লিখে 1 নম্বরে লিখবে গ্রামের উন্নয়নমূলক কাজ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা। 2 নম্বর পয়েন্ট গ্রামের রাস্তাঘাট তৈরি, গ্রামের পরিচ্ছন্নতা বজায় রাখা, প্রয়োজনীয় জলের ব্যবস্থা করা, বন সৃজন করা প্রভৃতি। এগুলো হলো গ্রাম পঞ্চায়েতের কাজ। এবারে অথবা দিয়ে যে প্রশ্নটি ছিল সেটি ছিল যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কাকে বলে? উত্তরটি দেখো, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কাকে বলে? যে শাসন ব্যবস্থায় কেন্দ্রে কেন্দ্রীয় সরকার ও রাজ্যে রাজ্য সরকার গঠিত হয়েছে এবং উভয় সরকারের মধ্যে ক্ষমতার বন্টন স্বীকার করা হয়েছে তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলে। ক্ষমতা বন্টনের ক্ষেত্রে সংবিধানে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকার কথা বলা হয়েছে। 3 নম্বর প্রশ্নটি ছিল 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধির ফলাফল কি হয়েছিল? উত্তরটি দেখো। প্রথমে পয়েন্ট করবে পুরন্দরের সন্ধির ফল। পুরন্দরের সন্ধির ফলে 1 নম্বর ঔরঙ্গজেব ও শিবাজির মধ্যে লড়াই বন্ধ হয়। 2 নম্বর শিবাজি ঔরঙ্গজেবকে 23টি দুর্গ ছেড়ে দিতে বাধ্য হন। এবার 3 নম্বরে অথবা দিয়ে আরেকটি প্রশ্ন ছিল। সেই প্রশ্নটি ছিল বিজাপুর ও গোলকোন্ডা জয়ের ফলে মোগলদের কী লাভ হয়েছিল? উত্তর দেখো, বিজাপুর ও গোলকোন্ডা জয়ের ফলে মোগলদের অনেক সুবিধা হয়েছিল। 1 নম্বর বিজাপুর ও গোলকোন্ডা জয়ের পর দাক্ষিণাত্যের বিশাল সাম্রাজ্য মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। 2 নম্বর বিজাপুর ও গোলকোন্ডার উর্বর জমিগুলি ঔরঙ্গজেব খাস জমি বা খালিসা হিসেবে রেখেছিলেন। এই জমি থেকে যে আয় হতো তা সরাসরি রাজকোষে জমা হতো। 4 নম্বর প্রশ্নটি ছিল দেখো, জাটদের সঙ্গে মোগলদের সংঘাত কেন বেঁধেছিল? এর উত্তরটি দেখে নাও। মোগলদের বিরুদ্ধে জাটদের বিদ্রোহ শুধু ধর্মীয় প্রতিবাদ ছিল না। দিল্লি আগ্রা অঞ্চলের বসবাসকারী জাটরা ছিল প্রধানত কৃষক সম্প্রদায়, তবে অনেকে আবার জমিদারও ছিল। জাহাঙ্গীর ও শাহজাহানের আমলে রাজস্ব সংক্রান্ত ব্যাপারে তাদের সঙ্গে মোগলদের বিরোধ দেখা দিত। ঔরঙ্গজেবের আমলে জাটরা স্থানীয় এক জমিদারের নেতৃত্বে জোটবদ্ধ হয়ে বিদ্রোহ করে একটি পৃথক রাজ্য গঠন করতে চেয়েছিল। মোগল প্রশাসনে কেন্দ্রীয় স্বৈরাচারের বিরোধিতার কারণেই তাদের সঙ্গে জাটদের সংঘাত বেঁধেছিল। তাছাড়া ঔরঙ্গজেবের আমলে কৃষি সংকটও এর অন্যতম কারণ ছিল। এছাড়াও ছিল ঔরঙ্গজেবের অনুদার ধর্মনীতি। ঔরঙ্গজেব জাটদের বিদ্রোহগুলিকে দমন করলেও
সম্পূর্ণরূপে নির্মূল করতে পারেননি, বরং এই বিদ্রোহ ছিল মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে আঘাত স্বরূপ, যা ওই সাম্রাজ্যের ভিতকে দুর্বল করে দিয়েছিল। 5 নম্বর প্রশ্ন ছিল ভক্তিবাদ বলতে কি বোঝো? উত্তর হবে খ্রিস্টীয় সপ্তম ও দ্বাদশ শতকের মধ্যে ভারতবর্ষে সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে, অস্পৃশ্যতা ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে মানুষ ইহলৌকিক জীবন থেকে মুক্তির পথ দেখানোর জন্য যে ধর্মীয় আন্দোলন শুরু করেছিলেন তা ভক্তিবাদ নামে পরিচিত। ভক্তিবাদ হলো ঈশ্বরের প্রতি ভক্তের ভালোবাসা বা ভক্তি। ভক্তিবাদের মূল কথা ভগবানের কাছে আত্মসমর্পণ ও ভক্তির দ্বারা ভগবান লাভ। এবারে 5 নম্বরেই অথবা দিয়ে আরও একটি প্রশ্ন ছিল সুফিবাদ বলতে কি বোঝো? এর উত্তর হবে সুলতানি তথা মধ্যযুগে এক শ্রেণীর মুসলমান সাধক প্রচলিত রক্ষণশীল ধর্মীয় নিয়ম থেকে বেরিয়ে সহজ সরলভাবে ঈশ্বর আরাধনার প্রচার চালান, যা ইতিহাসে সুফিবাদ নামে পরিচিত। পারস্যদের অতীন্দ্রিয়বাদী মরমিয়া সম্প্রদায় থেকে সুফিবাদের উদ্ভব। মোহাম্মদের মৃত্যুর পর নবম ও দশম শতাব্দীতে ইসলাম ধর্মে অবক্ষয় দেখা দিলে ভোগবিলাসে মত্ত মুসলমানদের সংস্কার ও সংশোধনের জন্য প্রতিবাদী ধর্ম আন্দোলন হিসেবে সুফিবাদের উদ্ভব হয়। ভারতে সুফিবাদীদের মধ্যে চিস্তি ও সোহরাবর্দী সম্প্রদায় বেশি জনপ্রিয় ছিল। এবারে দেখো 6 নম্বর প্রশ্ন ছিল বাসারা ও বেসারা বলতে কি বোঝো? উত্তর হবে প্রথমে বাসারা, যে সমস্ত সুফিরা ইসলামীয় আইন বা সারা মেনে চলত তাদের বাসারা বলা হতো, আর বেসারা যে সমস্ত সুফিরা ইসলামীয় আইন সারা মেনে চলত না তাদের বেসারা বলা হতো। এবারে 6 নম্বরেই অথবা দিয়ে আরও একটি প্রশ্ন ছিল ক্যালিগ্রাফি বলতে কি বোঝায়? উত্তর দেখে নাও। ছাপাখানা না থাকায় সুলতানি মোগল আমলে সুন্দর হাতের লেখাকে গুরুত্ব দেওয়া হতো। সেই সময় এই হাতে লেখা বইগুলি শিল্পের নমুনা ছিল। এই সুন্দর হস্তলিপি বিদ্যা বা হস্তলিপি শিল্পকে ক্যালিগ্রাফি বলা হতো।